হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমি তোমাদের করাতে চলেছি এসএসসি এমটিএস 2023 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে আমি করাবো 23 নম্বরের ক্লাস, যেটি 12ই মে সেকেন্ড শিফটে এসেছিল। তোমরা যারা বিশেষ করে এসএসসি এমটিএস এবং এসএসসি সিএসএল এক্সাম দেবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো এসএসসি প্রচুর প্রশ্ন রিপিট করে, তো তোমরা অবশ্যই যারা পরীক্ষা দেবে এবং ভালো ফল করতে চাও, তোমাদের বলবো অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমরা একটু নোট করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে, অ্যানি বেসান্ত নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ত। তো অ্যানি বেসান্ত তিনি থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। থিওসফিক্যাল সোসাইটি, তো থিওসফিক্যাল সোসাইটি আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। 1875 সালে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? তো প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন ব্লাভাটস্কি, হেনরি স্টিল ওয়ালকট এবং উইলিয়াম ওয়ান। তো মূলত থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? পেট্রো ভ্যান ব্লাভাটস্কি এবং হেনরি স্টিল ওয়ালকট। এরা কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আর অ্যানি বেসান্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির অন্যতম সদস্য। পরবর্তী প্রশ্ন, বায়ু অধিকম্পনে এবং শীতল হওয়ার সময়, তো তোমাদের দুটো শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো বায়ু অধিকম্পনে প্রসারিত এবং শীতল হওয়ার সময় সংকুচিত হয়। তো সঠিক উত্তর হবে প্রসারিত এবং সংকুচিত। তো বায়ু বা বাতাস অধিকম্পনে প্রসারিত হয় এবং শীতল হওয়ার সময় সংকুচিত হয়। নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে পাতশাহ উপাধি ধারণ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নিম্নলিখিত শাসকগুলোর মধ্যে, মুঘল শাসকের মধ্যে কে পাতশাহ উপাধি ধারণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে বাবর। বাবর তিনি হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। গারো উপজাতি ভারতের কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? গারো উপজাতি। তো দেখো, এখানে কিন্তু রাজ্য বলেনি, কোন অঞ্চল ভেদে বলেছে। আমরা জানি গারো মূলত মেঘালয় এবং আসাম রাজ্যে কিন্তু এই গারো উপজাতি বসবাস করে। মেঘালয় এবং আসাম রাজ্যে কিন্তু গারো উপজাতি বাস করে। তো এই যে আসাম এবং মেঘালয় ভারতের কোন দিকে অবস্থিত? তো এটা কিন্তু ভারতের উত্তর পূর্ব ভারতে অবস্থিত। অঞ্চল বলতে বলা হয় উত্তর পূর্ব ভারত। তো গারো উপজাতি বসবাস উত্তর পূর্ব ভারত। আর যদি রাজ্য বলতে অবশ্যই মেঘালয় এবং আসাম। মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতের মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তার মধ্যে মোহিনীনাট্যম অন্যতম। তো মোহিনীনাট্যম ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর হচ্ছে কেরালা। মোহিনীনাট্যম কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। কেরালার আরেকটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তার নাম কি? কথাকলি। কথাকলি কিন্তু কেরালার আরেকটি শাস্ত্রীয় নৃত্য। তামিলনাড়ুতে কোন শাস্ত্রীয় নৃত্যটি রয়েছে? ভারতনাট্যম। ভারতনাট্যম নাচটি তামিলনাড়ু, ওড়িশার হচ্ছে ওড়িশি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। শীতকালীন অলিম্পিক গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? শীতকালীন অলিম্পিক গেমস, তো শীতকালীন অলিম্পিক গেমস প্রতি 4 বছর পর কিন্তু হয়। প্রতি 4 বছর পর কিন্তু এই শীতকালীন অলিম্পিক হয়। প্রথম শীতকালীন অলিম্পিক হয়েছিল 1924 সালে ফ্রান্সের
অনুষ্ঠিত ফ্রান্সের চ্যামোনিক্সে কিন্তু প্রথম শীতকালীন অলিম্পিক হয়েছিল। ঠিক আছে, ফ্রান্সের চ্যামোনিক্সে। নিচের কোনটি উদ্ভিদের কোষের বৈশিষ্ট্য? নিচে দেখো অপশন রয়েছে, তার মধ্যে কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য? তো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। তো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, এটা কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো তোমাদের একটু যদি ভালো লাগে একটু লাইক করে দেবে। তোমাদের এক একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে এবং অনুপ্রাণিত যোগাবে। অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে। টেকসই চরিত্রের পণ্য যা উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? টেকসই চরিত্রের পণ্য যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন পণ্য। তাহলে মূলধন পণ্য হচ্ছে টেকসই চরিত্রের পণ্য যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, প্রয়াত সরোজিনী নাইডুকে কী উপাধি ধারণ করা কী দেওয়া হয়েছিল? সরোজিনী নাইডুকে কী উপাধি বা কী নামে ডাকা হতো? তো সরোজিনী নাইডুকে বলা হতো ভারতের নাইটিঙ্গেল। তো ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হতো? সরোজিনী নাইডুকে। কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে? 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? তো ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। বর্তমান ভারতের 50তম বিচারপতি রয়েছে কে? চন্দ্রচূড়, তাই তো? চন্দ্রচূড় ভারতের 50তম বিচারপতি বর্তমানে রয়েছে। আর ভারতের প্রধান বিচারপতির অবসরের বয়স সর্বোচ্চ বয়স 65 বছর। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স কত লাগে? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স হতে হয়, অবসরের বয়স হতে হয় 65 বছর। চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অধীনে বিবৃতি একটি মৌলিক কর্তব্য? নিচের কোনটি মৌলিক কর্তব্য? ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 এবং ভাগ 4 এতে কিন্তু মৌলিক অধিকারগুলো রয়েছে, মৌলিক কর্তব্যগুলো রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে। তো দেশকে রক্ষা করতে হবে, এটি কিন্তু একটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, তো ভারতের মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? 11টি। কোন অনুচ্ছেদে রয়েছে? 51 এতে মৌলিক অধিকার রয়েছে। আর কোন ভাগে? 4 এ ভাগে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, মাছের প্রজনন ক্ষেত্র ট্যাঙ্ক এবং পুকুরে বিশেষভাবে নির্মিত, একে কি বলা হয়? মাছের প্রজনন ক্ষেত্র ট্যাঙ্ক এবং পুকুরে বিশেষভাবে নির্মিত, একে কি বলা হয়? একে বলা হয় ফিশিকালচার বা মৎস্য চাষ। ঠিক আছে, চলো নেক্সট। ঋতু সম্ভার বা 6 ঋতু সংস্কৃত সাহিত্যের একটি ধ্রুপদী সাহিত্য। ঠিক আছে, সংস্কৃত সাহিত্যের একটি ধ্রুপদী, যা কার দ্বারা লিখিত হয়েছিল? তাই ঋতু সম্ভার কে লিখেছিলেন? তো এটা লিখেছিলেন কালিদাস। এই ঋতু সম্ভার বা 6 ঋতু এটা কিন্তু লিখেছিলেন। এটা কিন্তু সংস্কৃত সাহিত্যের একটি ক্লাসিক্যাল সাহিত্য। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন বলেছে ইএনএসও হলো চাপের অবস্থানের সাথে সম্পর্কিত। এই ইএনএসও এর সম্পূর্ণ নাম কি? তো ইএনএসও এর সম্পূর্ণ নাম এল নিনো সাউদার্ন অসক্লেশন। তো এল নিনো সাউদার্ন অসক্লেশন এর সম্পূর্ণ নাম হচ্ছে ইএনসিওর। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? ভাকরা নাঙ্গাল বাঁধ। তো ভাকরা নাঙ্গাল বাঁধটি শতদ্রু নদীর উপর কিন্তু নির্মিত। শতদ্রু নদীর উপর নির্মিত, এটি ভারতের উচ্চতম বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ, যেটি শতদ্রু নদীতে নির্মিত হয়েছে। নিম্নলিখিতগুলোর মধ্যে
কে প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এক বছরে 1000 টি-20 আন্তর্জাতিক রান করেছে? নিম্নলিখিত প্রথম ভারতীয় ক্রিকেটার কে যিনি এক বছরে বা এক ক্যালেন্ডার ইয়ারে 1000 টি-20 রান করেছেন? তো তিনি হলেন ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদব, যাকে 360 ডিগ্রি বলা হয়, সব দিকে মারতে পারে। ড্যাশ হলো ড্যাশ বেকারত্ব বলতে বোঝায় সর্বনিম্ন বেকারত্বের স্তর, যা একটি সুস্থ অর্থনীতি মুদ্রাস্ফীতি না ঘটিয়েও টিকিয়ে রাখতে পারে। তো এটা কোন বেকারত্ব? তো এটি হচ্ছে প্রাকৃতিক বেকারত্ব এমন একটি বেকারত্ব যেখানে বলা যায় সর্বনিম্ন বেকারত্বের স্তর, যা একটি সুস্থ অর্থনীতি মুদ্রাস্ফীতি না ঘটিয়েও টিকিয়ে রাখতে পারে। সিন্ধু উপত্যকার সভ্যতায় লোথাল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এই লোথাল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? লোথাল এটি কিন্তু বর্তমানে গুজরাটে একটি, তো এটা কোন নদীর উপনদীর পাশে দাঁড়িয়েছে? তো এটি কিন্তু সবরমতী নদীর পাশে কিন্তু এই লোথাল শহরটি অবস্থান করছে। অটল পেনশন যোজনার অধীনে একজন ব্যক্তি আমানত করার পর পেনশন ফেরত পাওয়ায় কত বছর পর? দেখো, অটল পেনশন যোজনায় 18 থেকে 40 বছর বয়স্কদের মধ্যে মানুষটা কিন্তু এই অটল পেনশন যোজনার টাকা রাখতে পারে এবং 60 বছর হলে কিন্তু সেই টাকার কিন্তু পেনশন পাবে। তো সঠিক উত্তর হবে 60 বছর। চলো নেক্সট। কে সর্বাধিক ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণ জিতেছে? সর্বাধিক ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে কে? তো তিনি হলেন আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস কিন্তু ব্যক্তিগতভাবে অলিম্পিকে সর্বাধিক পদক জিতেছেন। গুরুপুরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়? গুরুপুরব শিখদের প্রথম গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। গুরু নানক 1469 সালে পাকিস্তানের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে যার নাম নানকানা সাহেব। ঠিক আছে, তো গুরুপুরব শিখদের প্রথম গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। গুরু নানকের জন্মদিন 1469 সালে পাকিস্তানের তালবন্দি ছিল তার জন্মস্থান, বর্তমানে যার নাম পাল্টে হয়েছে নানকানা সাহেব। চলো নেক্সট। নিম্নলিখিত ভারতের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য সাধারণত ছট পূজা পালন করা হয়? ছট পূজা, এখানে সূর্য দেবতার কিন্তু পূজা করা হয়। ছট পুজো সূর্য দেবতাকে স্মরণ করা হয়। এটি ভারতের বিহার রাজ্যে কিন্তু পালন করা হয়, মূলত বিহার রাজ্যে পালন করা হয়। রুক্মিণী দেবী অরুণ্ডালে কত সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন? তো রুক্মিণী দেবী অরুণ্ডালে তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। তো তিনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? তো তিনি 1956 সালে কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। চলো নেক্সট। নিচের কোন অ্যাসিড নারকেল তেলে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে লরিক অ্যাসিড। নারকেলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো নারকেলে পাওয়া যায় লরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রবারকে সালফারের উপস্থিতির মাধ্যমে রবারের স্থিতিস্থাপকতা ও শক্তিকে উন্নত করে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো সঠিক উত্তর হবে ভালকানাইজেশন একটি প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রবারকে সালফারের উপস্থিতির মাধ্যমে রবারের স্থিতিস্থাপকতা ও শক্তিকে উন্নত করে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।